বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আপনারা জানেন গতকালকে বোকার অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে ডিএসসির পরিচালক শাকিল রেজভী সাহেব ছিলেন, বিএসসিসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ, বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, সাবেক বোকার অ্যাসোসিয়েশনের সভাপতি লালি সাহেব, আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কালকে বক্তব্য রেখেছেন। শাকিল রেজভী সাহেব ডিএসসির পরিচালক, উনি একটা গুমর পাশ করে দিলেন, যেটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। সেটা হচ্ছে কি, যারা বড় ধরনের কোনো বিনিয়োগ করে, যারা বড় বায়ার, সাপোজ 5 লক্ষ টাকার একটা শেয়ার বাই করলো একটা বায়ার, সাথে সাথে তাকে বিএসসিসি রাশেদ মাকসুদ কি করেছে, সিটি ইস্যু করে দিয়েছে। আচ্ছা, বাজারে বায়ারের কাজটা কি? বাজারে বায়ারের কাজ হচ্ছে শেয়ারটা ক্রয় করা। এখন কোন কোম্পানির শেয়ার ক্রয় করবে সেটা কি রাশেদ মাকসুদ ঠিক করে দিবে? কত টাকা শেয়ার কিনবে সেটা কি রাশেদ মাকসুদ ঠিক করে দিবে? তাহলে কি কারণে আপনি অ্যাগ্রেসিভ বাই করতেছেন কেন, এই ধরনের কথা বলবে? আজকে শাকিল রেজভী সাহেব সঠিক এবং সত্য একটা কথা বলেছে। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, বাজারকে বাজারের গতিতে চলতে দিতে হবে। রাশেদ মাকসুদ বলার চেষ্টা করতেছে যে বাজারের সূচক দেখার কাজ বিএসসিসির না, বিএসসিসির কাজ হচ্ছে পলিসি প্রণয়ন করা। আপনি রং পলিসি প্রণয়ন করবেন, সেটার প্রভাব বাজারে পড়বে না। আপনার মতো এত মাথা মোটা লোক কোত্থেকে আসছে না? নির্লজ্জতা হন, ঠিক আছে, এত বড় মাথা মোটো। আপনার পলিসির কারণে যদি বাজার ক্ষতিগ্রস্ত হয়, আপনি যে পলিসিগুলো নিয়েছেন, যে পলিসি প্রণয়ন করেছেন, একটা তো বাজার বান্ধব হয়নি। আপনি বাজারকে সংকটে ফেলে দিয়েছেন, আস্থার সংকট। বাজার থেকে আপনার পলিসির কারণে 1,20,000 কোটি টাকা উধাও হয়েছে। আপনি কি করে বলেন এটার সাথে আমার সম্পৃক্ততা নেই? এগুলো এরকম বাউতাবাজিগুলো বন্ধ করে, বাজারটাকে ধ্বংস করে দিয়ে এখন এই ধরনের কথা আপনাদের মুখে মানায় না। আপনি বলছেন 10 কোটি টাকার একটা কোম্পানি 275 কোটি টাকা নিয়ে গেছে ভুয়া কাগজপত্র দিয়ে। সেটার দায় কি বিনিয়োগকারীদের? সেটার দায় হচ্ছে আপনারা যারা রেগুলেটরের মধ্যে দায়িত্বে ছিলেন তারা, আপনি না হলে আপনার পূর্ববর্তী যে ছিল তারা। আপনি সেটাকে যারা করছে তাদেরকে শাস্তি দেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটার প্রভাব যে কোনোভাবে যেন বাজারে না আসে। আপনারা তো এমনভাবে কাজ করেছেন, প্রত্যেকটা বিষয়ের প্রভাব পড়েছে বাজারে। এই যে সত্য কথা, আপনি 5 লক্ষ টাকার একটা কোম্পানি শেয়ার কিনলে আপনি ওখানে কোয়ারি দিয়ে থাকেন, এখানে সিটিসি করেন, কেন আপনি অ্যাগ্রেসিভ বাই করলেন? বায়ারের অ্যাগ্রেসিভ আর নন অ্যাগ্রেসিভ কি? বায়ারের কাজ হচ্ছে বায়ার করা, ও যে শেয়ারটা ইচ্ছা হয় সেই শেয়ারটা কিনবে। আপনি বলার কে? আপনারা একটা শেয়ারের দাম বাড়তে পারে না, সাথে সাথে আপনারা নোটিশ দিয়ে দেন যে কি কারণে আপনার কোম্পানির শেয়ারের দাম বাড়তেছে, কোম্পানিকে নোটিশ দিয়ে দেন, কোয়ারি দিতেন। কি ব্যাপার? আজকে একটা শেয়ারের 90% উপরে দরপতন হয়েছে, যে কোনো শেয়ারের 400% পর্যন্ত দরপতন হয়ে গেছে। আপনি কখনো কেন দরপতন হয়েছে কোয়ারি নোটিশ দিয়েছেন? আপনাদেরকে এই ধরনের ল কে শিখাইছে? বাড়লে কোয়ারি দিবেন, কমলে নাই, এটা কি ধরনের? এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এই যে শাকিল রেজভী সাহেব
এতদিন পরে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলতেছে দেশের শেয়ার মার্কেট ঠিক না হলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে না। আপনারা এদের কথাগুলো শুনেন না? গত 3 দিন আগে, আজকে না, আরো 3 দিনে, গত 4 দিন আগে 77 পয়েন্ট, যেদিন আমেরিকা ইরানে বোমারু বিমান দিয়ে হামলা করেছে, 77 পয়েন্ট পড়ে গেছে বাজার। একদিনের কথা বলছি। সে বাজার কাভার করতে 3 দিন লেগেছে, 90 পয়েন্ট বাড়ছে 3 দিনে। লেনদেন 270 কোটি টাকা, তারপরের দিন 372 কোটি টাকা, গতকালকে 412 কোটি টাকা। যাই হোক, 412-13 কোটি টাকার মতো গতকালকে লেনদেন, কিছুটা বাড়ছে, অন্তত 400-র গড়তে গেছে লেনদেন। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, 77 পয়েন্ট যেদিন বাজার পতন হয়েছে সেদিন 365টা শেয়ারে লুজার, গেইন ছিল মাত্র 15টার মতো শেয়ার, বাকিটা আনচেঞ্জ, 15টা আনচেঞ্জ ছিল। এই যে গতকালকে 413 কোটি টাকা, 16 কোটি টাকা যে লেনদেন হলো, সেখানে কি 295টা শেয়ার গেইন হয়েছে, 365টা শেয়ার কি গেইন হয়েছে? তার আগের দিন 305টা শেয়ার মনে হয় গেইন হয়েছে, 365টা শেয়ার গেইন হয়েছে। তার মানে মাইনাসের ইয়াটা কিন্তু থেকেই যাচ্ছে, শেয়ারগুলোর দরপতনটা থেকেই যাচ্ছে কোনো না কোনো। এখন আরেকটা বড় সমস্যা হয়ে যাচ্ছে প্রফিট টেকিংয়ের একটা বিষয়। 77 পয়েন্ট মাইনাসের দিন যারা বাজার শেয়ার কিনছে, এই বোকারা যারা এখন বর্তমানে এই 200-400 কোটি টাকা লেনদেনের ভিতর লেনদেন করে, তারা কি করছে, 8 আনা 1 টাকা 20 পয়সা 30 পয়সা পাইছে আর প্রফিট টেক করে ফেলতেছে। এগুলো কিসের লক্ষণ? এগুলো হচ্ছে বাজারের অনাস্থার লক্ষণ। বিনিয়োগকারীর যারা, এই যে মার্চেন্ট ব্যাংক বা যারা এখন বিনিয়োগ করতেছে বা যারা এখন লেনদেন করতেছে, তারা চিন্তা করতেছে বাজার তো কোনো গ্যারান্টি নেই, আস্থা নেই বাজারে, বাজার তো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, যা পায় তারও নেই। এটাই হচ্ছে বাস্তবতা। গতকালকে 50 পয়েন্ট বাড়ছে, আমরা চিন্তা করেছি 17 পয়েন্ট, 23 পয়েন্ট, গতকালকে 50 পয়েন্ট, টোটাল 90 পয়েন্ট। 90 পয়েন্ট, ওই দিন 77 পয়েন্ট, তাহলে হিসেবে ধরতে গেলে 13 পয়েন্ট বাজার বাড়ছে। 3 দিন কাভার করে, ওই একদিনের লসটা 3 দিনে কাভার করে 13 পয়েন্ট বাজার বাড়ছে। তারপরেও যে শেয়ারগুলো লুজার হয়েছে, সবগুলো শেয়ার প্লাসে যেতে পারে না, 365টা শেয়ার গেইন করতে পারে না। ওভারঅল কি বাজার ভালো হইল? এরপর এই ধারাবাহিকতাটা এখন আমি মনে করলাম যে ওই দিনের মাইনাসটা এখন ব্যালেন্স করছে, এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে না ধারাবাহিকভাবে। সে ধারাবাহিকতাটা কি? এই রাশেদ মাকসুদদের, আবু আহমেদদের, এই সমস্ত কথায় কি কখনো হবে? আবু আহমেদ বলে, গতকালকে আবু আহমেদ বলতেছে যে বহুজাতিক কোম্পানিগুলো বাজারে আসতে হবে, এদেরকে আনার ব্যবস্থা করতে হবে। এগুলো তো প্রাইমারি শেয়ারের কথা বলছেন ভাই। বহুজাতিক কোম্পানিগুলোকে আপনারা যে সুযোগ সুবিধা দিচ্ছেন, এই সুযোগ সুবিধা এরা এই জামালাতে আসবেন না, কারণ ফাইন করবেন কোনো একটা কিছু হলে, এরা এই ঝামেলা নিতে আসবে না। 2.5% দরকার হলে কর বেশি দিবে এরা। আপনারা আনার মতো কোনো পরিবেশ তৈরি করেছেন? এই ধরনের ফালতু কথাগুলো কেন বলেন? বহুজাতিক কোম্পানি, লম্বা লম্বা বক্তব্যগুলো আজকে 11 মাস ধরে শুনতেছি, এখনো এগুলো বলবেন? আরে ভাই, রাশেদ মাকসুদ, আবু আহমেদ, আপনার দুজনকে বলতেছি, আপনারা পদত্যাগ করলে বাজার 100% ঘুরে দাঁড়াবে, এটা একদম লিখিত কথা। আপনারা, কথা হচ্ছে আপনি তো এই বাজার সম্পর্কে অভিজ্ঞ না,
আপনি চালাইছেন ভাই নৌকা, আপনি আসছেন জাহাজ চালাইতে, আপনাকে যারা দায়িত্ব দিয়েছে তারাও তো এর জন্য দায়ী। লুটপাট হয়েছে। তার উপর গতকালকে সময় টিভিতে আপনারা দেখবেন একটা নিউজ আসছে, বর্তমান সরকার কোনোভাবেই বিনিয়োগকারীদেরকে, বিদেশি বিনিয়োগকারীদেরকে টানতে পারছে না। গতকালকে দেখেন, গতকালকে সময় টিভি নিউজটা দেখবেন আপনার। অথচ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে 10 মাসে 11 বার বিদেশ সফর করেছে, করে নাই? রাষ্ট্রীয় টাকা খরচ হয়নি, কিন্তু বিনিয়োগকারীদের টানার চেষ্টা করেছে তো, কিন্তু টানতে পারতেছে না। সবগুলো হচ্ছে অনাস্থা, মানে বিশ্বাস করতে পারতেছে না। এখন বর্তমানে রাশেদ মাকসুদ আবু আহমেদ তো এইরকম অবস্থা, বিশ্বাস করতে পারতেছে না। বিনিয়োগকারীরা কোনোভাবেই স্বতঃস্ফূর্ত বিনিয়োগে আসতেছে না, বিদেশি বিনিয়োগকারীরা এদের উপর আস্থা রাখতে পারছে না। যেখানে ফান্ডামেন্টাল শেয়ারের কিনে বায়ার পাওয়া যাচ্ছে না, যেটা সেদিন আমাদের একজন অভিজ্ঞ বলেছেন, যেটা প্রথম আলোতে আপনারা দেখবেন রিপোর্ট আসছে, যে ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ারের বায়ার নেই, যে শেয়ারগুলোর পিউ রেশিও 10-এর নিচে, সেগুলো তো অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ার। সেই শেয়ারগুলো যেমন ইউনিক হোটেল, যেমন স্কয়ার ফার্মা, ব্যাটবিসি, এরকম ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ার, ইউনিলিভারের মতো শেয়ার, যেগুলো বায়ার খুঁজে পাচ্ছে না, যে প্রপার লেনদেন। এবং এই সমস্ত শেয়ারগুলো এমন কম রেটে অবস্থান করতেছে বর্তমানে, এগুলো তো ঘুরে দাঁড়ানোর কথা, 100% ঘুরে দাঁড়ানোর কথা শেয়ারগুলো, কিন্তু এগুলো মূল্য দরপতন হয়েছে। তাহলে আপনারা বলবেন কি এখন? এই যে এই রাশেদ মাকসুদ পলিসি প্রণয়ন করেছেন, আপনি যে 1375 কোটি টাকা ফাইন করলেন, এগুলো কি আপনার পলিসি? আপনি যে শত শত কোম্পানি জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিলেন, এগুলো কি আপনার পলিসি? এই যে 18-20টা ব্যাংক যে ডিভিডেন্ড দেয়নি, হাসান এস মনসুর গোয়ার দামি করে, আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন, এগুলি কি আপনার পলিসি? রাজনৈতিক বিবেচনায় সরকার পতনের পরে 250 অ্যাকাউন্ট আপনি ব্লক করে দিলেন, তারা যে আজকে সমস্যা হয়ে গেছে, তারা এখন শেয়ারগুলো বড় ধরনের দরপতনের, তারা কিভাবে এখন মার্কেটে এগুলো খুলে দিলেও তারা কিভাবে শেয়ারগুলো সেল করবে বা বাই করবে? আপনারা কোনো কিছু, এগুলো কি আপনার পলিসি? ট্রান্সপোর্টের যে রিপোর্টগুলো দিয়েছে, আপনি রিপোর্টগুলো দেখেছেন, এখানে কতগুলো বিষয়ে প্রশ্ন আছে, তো এগুলো তো ভবিষ্যৎ সম্ভাবনা। তো এই যে আপনি যে বললেন আপনার পলিসি প্রণয়ন, আপনার পলিসির মধ্যে তো বিনিয়োগকারীরা মার খাচ্ছে, সেটা আপনি কি দায় এড়াতে পারবেন? এই পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা সহ কতগুলো সিদ্ধান্ত হয়েছে, কার্যকরী সিদ্ধান্ত দেখান তো একটাও হয়েছে? এগুলো করে তো লাভ নাই ভাই। জেড ক্যাটাগরি কখনো কোনোদিন সমাধান হতে পারে না। মার্জিন ঋণের ব্যাপারে যে ট্রান্সপোর্ট রিপোর্ট দিলে, মার্জিন ঋণটা হচ্ছে বিনিয়োগকারী মারার একটা ফাঁদ, এবং বর্তমান সিচুয়েশনে মার্জিন ঋণটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের, যারা ফসলের শিকার হয়ে নিঃস্ব হয়ে কোটি কোটি টাকা, আপনারা দেখতেছেন না বিভিন্ন বিনিয়োগকারীদের লস কি আন্তাজ, তারা উল্টা পাচ্ছে, কারো 2 কোটি 3 কোটি টাকা চলে গেছে, সারা জীবনের সঞ্চয় চলে গেছে, জায়গা জমি বিক্রি করে বিনিয়োগ করছে, সব চলে গেছে। যারা সারা জীবন সঞ্চয় করে একটু একটু করে বিনিয়োগ করছে, তারা সবার চলে গেছে। তারা যদি আজকে একটা ল্যান্ড নিত, কী অবস্থা হইতো? এই কোম্পানির শেয়ার না কিনে তারা যদি একটা ল্যান্ড নিত, তাহলে ল্যান্ডটা তো 10 গুণ 20 গুণ বাড়ত, টাকার যে হারে অবমূল্যায়ন হয়েছে। কিন্তু এখন শেয়ার বাজারে বিনিয়োগকারীরা কী পেল? বিনিয়োগকারীরা তো টাকাগুলো বিনিয়োগ করেছে 2টা টাকা ইনকাম করার জন্য, লাভের আশায়। তাদের লাভ তো হলো না। 2010 সাল থেকে এই পর্যন্ত ক্রমান্বয়ে ধরা খাওয়ার পরও আপনারা আসার পর আপনাদের উপর বিনিয়োগকারীরা আস্থা রেখে আপনারা সবগুলো রেকর্ডকেই ভঙ্গ করে 90% পুঁজি বিনিয়োগকারীদেরকে কেড়ে নিয়ে গেলেন, 1,20,000 কোটি টাকা বাজার থেকে উধাও করে দিলেন। আপনাদের মুখে এই সমস্ত কথা মানে না। এই দায় রাশেদ মাকসুদ, আবু আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী
হাসান এস মনসুর, সালাউদ্দিন আহমেদ কেউ এড়াতে পারবে না। এই দায় কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টাকেও নিতে হবে, কারণ উনি অযোগ্য লোক ওখানে কেন বসাইল? বিনিয়োগকারীদের সাথে কথা না বলে কেন এই কাজটা করা হলো? আজকে শেষ করে দিয়ে বিনিয়োগকারীদের সাথে বসে এখন কোনো লাভ হবে বলেন? আমরা আশা করি তারপরও মাননীয় প্রধান উপদেষ্টা আপনি দ্রুত রাশেদ মোস্তফা আহমেদকে সরান, ওখানে ভালো মানুষ এনে বসান। 1-2 মাস 3 মাসের সংস্কার এতদিন লাগার কোনো কথাই নেই। 11 মাসেও কিছু কুলকুনারা করতে পারেনি, বাকি 6-7 মাস আপনারা কি করবেন আমাদের মাথায় আসতেছেন। তো এগুলোর বলির পাঠা হয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা, এটা আপনারা লক্ষ্য করতেছেন না। আমরা রোজার ঈদ, কোরবানির ঈদ আমাদের করুণ কেটেছে, আমরা কিছু করতে পারিনি। আমরা এর সামনে সিডিপিএল চার্জ, সামনে ব্যাংকের চার্জ আমরা কিভাবে দিব আমরা জানিই না। আমরা কোনো লেনদেনই করতে পারি না, সবগুলো শেয়ারের বড় ধরনের দরপতন। করব কি? যারা পলিসি প্রণয়ন করেছে তারা তো আপনার মতো পলিসি প্রণয়ন করে করে আমাদেরকে বলির পাঠা বানিয়ে দিয়ে চলে গেছে। আপনি নিজেই বলতেছেন 10 কোটি টাকার শেয়ার 275 কোটি টাকা নিয়ে গেছে, তাহলে এগুলো কি মুক্ত নিয়ে গেছে? এগুলো টাকা কে করছে কাজগুলো? তাদের বিচার করেন, কিন্তু বাজারে এফেক্ট না আসে মতো। আমরা প্রথম থেকে কথাগুলো বলছি, আপনারা সংস্কার করেন, আপনাদের সংস্কারের বিপক্ষে আমরা কখনো যাইনি, কিন্তু সংস্কার করার আগে আপনি বাজারটা বন্ধ করতেন, কারণ এটা সেন্সিটিভ জায়গা। সেটা না করে আজকে বিনিয়োগকারীদের শেষ করে দিয়ে আপনারা কলঙ্কিত হয়ে ইতিহাসের নাম লিখিয়ে দিয়েছেন। আপনারা পালিয়েও বাঁচতে পারবেন না। যদি এই বাজার এই 6-7 মাসে যদি ঘুরে দাঁড় করাই দেন, আপনারা যেটা ক্ষতি করে দিয়েছেন সেখান থেকে যদি ঘুরে দাঁড় করাতে পারেন, সেটার জন্য আমরা কতগুলো পলিসি দিয়েছি আপনাদেরকে, আপনারা আমাদের লাইভগুলো দেখবেন, সেগুলো বাস্তবায়ন করলে অবশ্যই হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারে আস্থার সংকটটা দূর করতে হবে, বাজারে ডিমান্ড ক্রিয়েট করতে হবে। বাজারে নতুন শেয়ার আনলে ডিমান্ড ক্রিয়েট হবে তাও কিন্তু না, বাজারে বিভিন্ন ধরনের যে পলিসি, বাজার বন্ধক পলিসি নিতে হবে। আপনি 5 লক্ষ টাকা শেয়ার কিনছে কেন, তাকে সিটি দিয়ে তাকে বাজার থেকে দৌড়ানোর চেষ্টা করবেন, সেটা কিন্তু হবে না। আপনারা এই পর্যন্ত এই কাজগুলোই করেছেন, বাজার থেকে বিনিয়োগকারীকে তাড়িয়েছেন, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং আমরা আশা করব আপনারা বুঝবেন এবং আমাদের বিনিয়োগকারীদের কথাগুলো শুনবেন এবং ওইভাবে ব্যবস্থা নেবেন। দেখবেন বাজার হাসছে, বাজারে ক্রেতা আসবে, ক্রেতাদেরকে স্বাধীনতা দিতে হবে, তাদের পুঁজির নিরাপত্তা দিতে হবে, আস্থার সংকট দূর করতে হবে। ভালো কোম্পানি, খারাপ কোম্পানি, এগুলোকে আইডেন্টিফাই করে আপনারা এটা করতে পারেন না। এই যে ব্যাঙ্কগুলোকে ডিভিডেন্ড দিতে না দিয়ে, ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিতে না ফেলে এখন ব্যাঙ্কগুলোর শেয়ারের দাম পড়ে যাচ্ছে। আপনারা দেখেন না, প্রিমিয়ার ব্যাঙ্ক, ওয়ান ব্যাঙ্ক, সবগুলো শেয়ারের দাম পড়তেছে, কোনো অবস্থানে চলে আসতেছে। অথচ এরা কিন্তু ভালো প্রফিট করেছে, কিন্তু দিতে পারেনি। এই যে পলিসির কাছে মারি খাচ্ছে বিনিয়োগকারীরা, এগুলো কিন্তু আপনারা এড়াইতে পারবেন না। দায় আপনারা যে থিওরি, যেই ফর্মুলা দিয়ে এটা করতেছেন, এগুলো অযৌক্তিক এবং এগুলো আত্মঘাতী সিদ্ধান্ত। আমি একদিন বলেছিলাম একটা লাইভে, আপনার যদি এরকম ব্যাংকের প্রভিশন ঘাটতিটা তো একদিনে হয়নি, আপনি এইগুলো একদিনে পূরণ করতে পারবেন না। ধারাবাহিকভাবে আস্তে আস্তে কিছু কিছু অংশ দিয়ে আপনাকে এটা পূরণ করতে হবে। আপনি সব যা লাভ করছে সবগুলো দিয়ে কেমনি প্রভিশন ঘাটতি মেটাবেন? এটা আপনার রং পলিসি। আমরা বারবার চ্যালেঞ্জ করে বলেছি আপনাকে, কারণ আমরা অ্যাকাউন্টিং পড়েছি, আমরা জানি কি হয় এখানে। সুতরাং আপনারা বিনিয়োগকারীদের থেকে টাকা নিয়ে গেছেন, বিনিয়োগকারীদের টাকা নিয়ে আপনারা ব্যাংকের প্রভিশন কার্ডটি ফিল আপ করবেন, বিনিয়োগকারীদের কিছু দিবেন না, তাহলে আপনারা আপনাদের ব্যাংক নিয়ে আপনারা থাকেন না। আমাদের থেকে টাকা নিয়েছেন, আমাদের টাকা ফেরত দেন। এখন আপনি তো আমাকে 10 টাকা ফেরত দিতে পারবেন না, আপনার ব্যাংক তো এখন 3 টাকা, 2.5 টাকা, আপনি আমাকে 10 টাকা কীভাবে ফেরত দিবেন? এই ধরনের রং পলিসি হাসান এস মনসুর, আপনি কিন্তু এটা রং পলিসি নিয়েছেন। সুতরাং আমরা সব কিছু জানি। আমরা কিন্তু আজকে শাকিল রিজভী একটা গোমর ফাঁস করেছে, ভবিষ্যতে আরও অনেক গোপন ফাঁস হবে, মনে রাখবেন। আপনারা কিন্তু বাঁচতে পারবেন না যদি বিনিয়োগকারীদের পুঁজি ফেরত দিয়ে না যান। আপনারা যে ক্ষতি করে দিয়েছেন, এটাই হচ্ছে আমাদের মেসেজ। আপনারা
যত দ্রুত সম্ভব বাজারকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনাগুলো হাতে নেন। বাজার এই যে দ্বারা আজকে উত্থানের দ্বারাই আসছে, এই ধারাবাহিকতাটা যেন মিনিমাম 1.5 মাস থাকে, 40 থেকে 45 দিন যেন ধারাবাহিকতাটা থাকে, তাহলে বাজারের তার স্বাভাবিক প্রক্রিয়াটা ফেরত আসবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, বিনিয়োগ বাড়বে। এই যে লটর ফটর কাজগুলো বাদ দেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলে লটর ফটর কাজগুলো বাদ দেন। এটাই হচ্ছে কথা। আপনারা লঙ্কায় যারা যায় তারা রাবণ হয়ে যায়, আপনারাও রাবণ হবেন না। আমরা ইতিমধ্যে আপনারা রাবণ হয়ে গেছেন, প্রমাণিত হয়েছে। আপনারা ওখান থেকে বের হয়ে আসেন। রেকর্ডের মধ্যে আপনারা লাল কালির দাগ লাগাবেন না, সেই প্রত্যাশায় আজকের লাইভ আমি এখানে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।